হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে শুরু করে দিচ্ছি। প্রথমে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। আমি জানি বাংলাদেশ এখন বিকালবেলা এবং আজকে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক পরিবর্তন আসছে, কাজে স্বাভাবিকভাবে আপনারা সবাই হয়তো একটু ব্যস্ত। প্রথমে আমার নিজের একটু পরিচয় দিই। আমি নিজেও একসময় বাংলাদেশের সাংবাদিক ছিলাম। আমার সাংবাদিকতা শুরু হয় 2004 সালে সাপ্তাহিক 2000 পত্রিকায়, একেবারে কন্ট্রিবিউটর হিসেবে, খুবই ছোটখাটো কন্ট্রিবিউটর হিসেবে। এবং তখন বর্তমান ওয়াশিংটন ডিসিতে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম মর্তজা, উনি ছিলেন সাপ্তাহিক 2000-এর সম্পাদক। আমার যতটুকু মনে পড়ে যে শাহাদাত চৌধুরী তখনও জীবিত আছেন, বেঁচে আছেন, কিন্তু উনি খুব অসুস্থ, উনি অফিসে আসতেন না। মর্তুজা ভাই কেবল সম্পাদক হিসেবে দায়িত্ব নিছে, এরকম একটা সময় আমি শুরু করি। ওইখানে কিছুদিন কাজ করেছি, তারপরে আমি চলে যাই রেডিও ফুর্তিতে। রেডিও ফুর্তিতে আমি প্রায় 5 বছর ছিলাম। 5 বছর থেকে তারপরে 2011 সালে আমি আমেরিকায় আসি, এবং আমেরিকায় আসি মূলত মিডিয়া স্টাডিজে মাস্টার্স করতে। আহ, আমার অরিজিনাল প্ল্যান ছিল যে আমি মাস্টার্স শেষ করে মিডিয়া স্টাডিজে আমি হয়তো পিএইচডি করব, করে হয়তো এখানকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াবো, এরকম একটা স্বপ্ন নিয়ে আমেরিকায় আসি। আম, কাজেই মিডিয়ার সাথে আমার সম্পর্ক খুব গভীর এবং অনেক দিনের। বাংলাদেশের অনেক, যেমন ধরুন নাবিল ভাই এখন ইটিভিতে আছে সম্ভবত, বৈশাখী টিভিতে আছে। নাবিল ভাইয়ের সাথে আমি সরাসরি কাজ করেছি 2000-এ। তারপরে আরো বাংলাদেশের অনেক ভালো ভালো সাংবাদিকের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আম, আর তারপরে আমি যখন আমেরিকায় আসি, আসার পরে 2013 সালের দিকে আমার 14 সালের দিকে গ্রিন কার্ড হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন এখানে অনেকে বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো, আর করার দরকার নেই, মিডিয়া নিয়ে পিএইচডি করার দরকার নেই, তুমি বরং ল পড়তে যাও। কারণ আমেরিকার লয়ারদের অনেক পাওয়ার, অনেক টাকা পয়সা। এই বুদ্ধি টুদ্ধি দিল। তারপরে আমি 2016 সালে ল পড়তে যাই। 19-এ পাশ করে বের হই, এখানে 3 বছরের ডিগ্রি। এইখানের সাথে বাংলাদেশের একটা খুবই ছোট পার্থক্য হলো, বাংলাদেশে মেডিকেল, ল, ফার্মাসি এই বিষয়গুলো কিন্তু আন্ডার গ্রেড লেভেলে পড়ে, মানে আমরা হাই স্কুল 12 গ্রেড, কলেজ শেষ করার সাথে সাথে ইউনিভার্সিটিতে আমরা এগুলো পড়তে যাই। আমেরিকা আবার এরকম না। আমেরিকায় আপনি প্রথমে 12 গ্রেড শেষ করার পরে আপনি ইউনিভার্সিটিতে গিয়ে একটা জেনারেল ডিগ্রি নেবেন যে কোনো বিষয়ে। তারপরে পোস্ট গ্রাজুয়েট লেভেলে আপনি ল পড়তে যাবেন, বা মেডিকেল বা ফার্মাসি, সোশ্যাল ওয়ার্ক এই বিষয়গুলো পড়তে যাবেন। তো আমি ওই এখানে মাস্টার শেষ করার পরে তারপরে জেডি করতে যাই, 3 বছরের জেডি ডিগ্রি। এটা শেষ করার পরে তারপরে 2019-এ আমি বার পরীক্ষা দিই। বার পাশ করার পরে 2020 থেকে প্র্যাকটিস শুরু করছি, এই 6 বছর হলো আর কি। এবং এখনো বাংলাদেশে আমি খুব ফ্রিকুয়েন্টলি যাই। আপনারা হয়তো অনেকে আমার ভিডিও দেখেছেন, অনেকে দেখেননি। আহ, বাংলাদেশের মিডিয়ার সাথে আমার খুব ভালো সম্পর্ক, স্বাভাবিকভাবে আমি যেহেতু মিডিয়ারই একজন ছিলাম। আর আরেকটা বিষয় একটু বলে রাখি যে আজকের এই সেশনটার উদ্দেশ্য কি। আহ, উদ্দেশ্য হলো যে আপনারা যেহেতু জার্নালিস্ট, জার্নালিজমের কারণে প্রায় বিভিন্ন খবর আপনাদের সামনে আসে। সেই খবরগুলো যখন আপনারা লিখেন বা ভিডিও আকারে প্রকাশ করেন, স্বাভাবিকভাবে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম, আমেরিকান সরকার ব্যবস্থা, আমেরিকান আইন প্রণয়ন ব্যবস্থা, এই বিষয়গুলো আপনাদের একটু নলেজ থাকতে হয়। নলেজ থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকটা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ প্রায় টুকটাক ভুল হয় অনেক মিডিয়ার পক্ষ থেকে। স্বাভাবিকভাবে ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ অন্য দেশ, অন্য সংস্কৃতি, অন্য আইন ব্যবস্থা। তো ওইটাই আমরা আলোচনার মূল বিষয় যে বিশেষ করে সামনে এখানে ইলেকশন আছে। আপনারা জানেন যে এবছর নভেম্বরের ফার্স্ট উইকে মিড টার্ম ইলেকশন, এবং এই ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনের দৃষ্টিকোণ থেকে। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর উপস্থাপক উনি যেহেতু বললেন যে শেষে প্রশ্ন নেব, শেষে প্রশ্ন করতে পারেন বা মাঝখানেও আম, প্রশ্ন করতে পারেন। আমি খুব ওকে, আমি খুব কথাবার্তা খুব মানে ফ্লুয়েন্টলি বলতে পারবো, সমস্যা নেই। আপনারা প্রশ্ন করলে আশা করি আটকে যাব না। যদি হঠাৎ করে প্রশ্ন আসে, প্রশ্ন করেন, আমরা নিব। আর এক শেষে তো প্রশ্নোত্তর পর্ব থাকবেই আর কি। আমি একটা পাওয়ার পয়েন্টের মতো শেয়ার করছি, বাট এটা কিছু না, মানে এটা এমন না যে ওইটি, ওখানে খুব বেশি লেখাও নাই, মূলত আমরা আলোচনা করব। হুম। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রেজেন্টেশনটা। এখানে আম, খুবই বুলেট পয়েন্টে কিছু কথা লেখা আছে, মূলত আমি আলোচনা করব। আম, প্রথম কথা হলো, এগেইন ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ওয়েবিনার বা ওয়ার্কশপ টাইপের আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আম, আমার নাম রাজু মহাজন, আমি আমেরিকান একজন অ্যাটর্নি। এখানকার যেটা সর্বোচ্চ আদালত, আমেরিকান সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডমিটেড অ্যাটর্নি। আমেরিকার খুব অল্প সংখ্যক অ্যাটর্নি সুপ্রিম কোর্টে অ্যাডমিটেড হয়, আমি তাদের ভিতরে একজন। আমি খুব লাকি এবং প্রাউড। আর আমেরিকা কিন্তু খুবই
আইনের দেশ আপনারা অলরেডি জানেন, এবং আমেরিকায় প্রচুর লয়ার, মানে আমেরিকায় যে একটা ছোট জোকের মতো আছে যে ওয়াশিংটন ডিসি এলাকা, যেখানে আমাদের এমবেসি বা আমাদের ফেডারেল ক্যাপিটাল, ওয়াশিংটন ডিসি এলাকার যে কোনো একটা জায়গায় গিয়ে আপনি যদি আশেপাশে তাকান, প্রত্যেক 12 জন মানুষের ভিতরে একজন মানুষ হলো উকিল। এত হাই ডেন্সিটি এরিয়া আর কি, মানে লয়ারের দিক থেকে। আর আমেরিকার প্রত্যেকটা পদে পদে লয়ার লাগে, সেজন্য আমেরিকার প্রচুর লয়ার। কিন্তু তার ভিতরে একটা খুব ক্ষুদ্র অংশ সুপ্রিম কোর্টের লাইসেন্স পায়, আমি তাদের ভিতরে একজন। আর বাংলাদেশের থেকে আপনারা জানেন যে প্রচুর মানুষ আমেরিকায় আসে প্রত্যেক বছর। স্টুডেন্ট ভিসায় অনেকে আসে, ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে আসে, অনেকে অবৈধভাবে আসে। এবং অবৈধভাবে যারা আসে, অবৈধভাবে আবার দুই ভাবে আসে, একটা হলো সাউথের বর্ডার ক্রস করে, আর একটা হলো ভ্যালিড ভিসা নিয়ে, ধরেন ভিজিট ভিসা বা অন্য কোনো ভিসা নিয়ে এসে তারপরে ভিসার যে মেয়াদ, সেই মেয়াদটা পার হয়ে যায়। তো যারা অবৈধভাবে আসে এরা আসলে খুব অমানবিক জীবনযাপন করে। এটা আমরা ওইভাবে দেখি না, মিডিয়াতেও অতটা আসে না বিভিন্ন কারণে। কিন্তু খুবই অমানবিক জীবনযাপন করে। বিশেষ করে আমার সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগে সেটা হলো অনেকের সঙ্গে বাচ্চা কাচ্চা আসে, ছোট বাচ্চারা আসে। তো এই বাচ্চারা যখন স্কুলে যায়, তাদের অন্যান্য ফ্রেন্ডরা তো এখানকার কেউ সিটিজেন, কেউ পার্মানেন্ট রেসিডেন্ট, কেউ অন্য কোনো ভিসায় আছে, তাদের আউট অফ স্ট্যাটাস না। কিন্তু এই যে যারা আউট অফ স্ট্যাটাস বাচ্চা, এরা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে স্বাভাবিকভাবে। এবং আমার খুব খারাপ, আমার আমার নিজের 5 বছরের একটা মেয়ে আছে। তো আমি যখন এই কোনো কেস এরকম ডিল করি যে ছোট বাচ্চারা আউট অফ স্ট্যাটাস বা অনেকদিন ধরে এখানে থাকে, 8 বছর 10 বছর ধরে আছে, বড় হচ্ছে আউট অফ স্ট্যাটাস হিসেবে, আমার খুব খারাপ লাগে বিষয়টা। তো এই জন্য আমি এটা নিয়ে একটু সচেতনতামূলক কথা সব জায়গায় বলার চেষ্টা করি যে প্রথম কথা হলো কোনোভাবে অবৈধভাবে আসা যাবে না। আম, তারপরেও যদি কেউ হঠাৎ করে আসার পর অবৈধ হয়ে যায়, কোনোভাবে বাচ্চাদেরকে এরকম অনিশ্চয়তার ভিতরে ফেলা যাবে না। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করাটা ঠিক হবে না। কাজেই বৈধভাবে আসাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে যে ভিসাতেই আসুক, যে যে যেটাতে কোয়ালিফাই করে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমি এই পয়েন্ট বাই পয়েন্ট আলোচনায় যাওয়ার আগে একটু আলোচনা করি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা জানেন যে আমেরিকার সামনে ইলেকশন। এখন অনেক রাজনৈতিক দল এবং প্রার্থী অনেক কথা বলবে, কিন্তু এই সব কথার অধিকাংশই বাস্তবায়ন হবে না। এগুলো রাজনৈতিক প্রমিস। কাজেই যখনই কোনো কিছু কেউ বলবে, ডেফিনেটলি আপনারা এজ এ রিপোর্টার আপনারা তো এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, কারণ এটা আপনার আপনার জব, আপনার কাজ। একজন একটা কথা বলে এটাকে রিপোর্ট করা। এট দ্য সেম টাইম এরকম যদি একটা সেন্টেন্স লিখে দেওয়া যায়, ডেফিনেটলি আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন। তারপর জাস্ট একটা একটা আইডিয়া আর কি, যে এখন ইলেকশনের বছর, এরকম অনেকে অনেক কথা বলবে, দিন শেষে কোনটা কার্যকর হবে এটা আগাম বলা যায় না, বাট এটা একটা প্রমিস। এমনকি আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে উনি গত এই 1.5 বছর, উনি সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উনি যতগুলি ঘোষণা দিয়েছে এক্সিকিউটিভ অর্ডারের আওতায়, অধিকাংশই কিন্তু বাতিল হয়ে গেছে। তো বাতিল যে হয়ে যায়, এগুলি খুব একটা নিউজে আসে না। উনি যখন ঘোষণা দেয় এগুলো নিউজে আসে। স্বাভাবিকভাবে উনি উনি যেভাবে ড্রামাটিক ভাবে প্রেজেন্টেশন করে, যেভাবে কথাবার্তা বলে, নিউজে না আসে উপায় নেই। আহ, আহ, বাতিল হয়ে যাওয়ার কারণ হলো, আপনারা অলরেডি জানেন যে আমেরিকায় চেক অ্যান্ড ব্যালেন্সটা খুব স্ট্রং। প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা নাই, কংগ্রেসের হাতে অনেক ক্ষমতা আছে, বিচার বিভাগের হাতে অনেক ক্ষমতা আছে। তো প্রেসিডেন্ট যখন এমন কোনো কাজ করে, এমন কোনো ঘোষণা দেয় যেটা আসলে কংগ্রেসের কাজ, তখন কোর্ট গিয়ে এটা বাতিল করে দেয়। বা ধরেন এমন একটা ঘোষণা দিল যেটা আসলে বিচার বিভাগের কাজ, কোর্টের কাজ, সেটাও পরে বিচার বিভাগ বাতিল করে দেয়। তো বাতিল করে দেওয়ার পর সে আবার অন্য ফরম্যাটে নিয়ে আসে। যেমন এই যে গতকালকে মনে একটা ঘোষণা আসছে, ট্যারিফ, বাংলাদেশের উপরে আরো 10% ট্যারিফ দেয়া নিয়ে। ট্যারিফ দেয়া কিন্তু প্রেসিডেন্টের হাতে নাই। উনি এর আগের বার যে ট্যারিফ দিছিল সেটা অলরেডি বাতিল করে দিছে কোর্ট, উনি আবার নতুন করে দিছে। আমার ধারণা এটা বাতিল হয়ে যাবে। কিন্তু দেখা যাক কি হয়। আহ, তো এই যে বিষয়গুলি, এই যে আনসার্টিনিটি গুলি, এই আনসার্টিনিটিতে আমরা অভ্যস্ত। আমরা জানি যে, এবং আমরা অনেক সময় শুনলেই বুঝি যে না, এটা থাকবে, এটা থাকবে না। কারণ আমাদের একটা প্র্যাকটিস আছে যে এইটা প্রেসিডেন্ট, যেমন ধরেন টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছু, একেবারে ব্ল্যাঙ্কেট টাকা পয়সা সংক্রান্ত সবকিছু হলো কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নাই। তো যেমন ধরেন যে ইরান যুদ্ধ, ইরান যুদ্ধ কিন্তু একটা সার্টেন দের পরে প্রেসিডেন্ট চালাইতে পারার কথা না, কারণ ওই যে যুদ্ধ করতে তো টাকা লাগে আর কি। তো এই বিষয়গুলি একটু আমরা জানবো, আমেরিকান সরকার ব্যবস্থা এবং আমেরিকা এবার যে দুইটা প্যারালাল সরকার ব্যবস্থা আছে, আপনারা জানেন যে ফেডারেল সরকার ব্যবস্থা, স্টেট সরকার ব্যবস্থা, এবং স্টেট গুলির হাতে কিন্তু অনেক ক্ষমতা। এটা কিন্তু অন্যান্য দেশে যেমন যে প্রভিন্স, প্রভিন্সের যে আইডিয়াটা, আমেরিকায় কিন্তু আইডিয়াটা ওরকম না। আমেরিকার যে নাম ইউনাইটেড স্টেটস, স্টেট মানে বলতে স্টেট গুলি কিন্তু আসলে স্টেট, মানে এগুলি
অলমোস্ট স্বাধীন দেশ। ওই যে অনেকটা শুধু ওই যে পররাষ্ট্র এবং মুদ্রা ব্যবস্থা এগুলি ডিল করে হলো ফেডারেল গভর্নমেন্ট। আমরা ল এর দৃষ্টিতে আমরা দেখি 95% ল হলো স্টেটের ল। লাকিলি ইমিগ্রেশনটা ফেডারেল ল, কিন্তু 90% ল স্টেটের ল। কাজে স্টেটেরও অনেক ক্ষমতা আছে, সেগুলিও ইম্পর্টেন্ট, ইমিগ্রেশনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের ওভারঅল একটা ডিসকাশন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যে কোনো সময় জানাবেন। এবার আমি যাই হলো আমাদের যে এজেন্ডাগুলি, এজেন্ডার 2 নম্বর আছে আই ভিসা। তো আই ভিসা নিয়ে আমি প্রথমে একটা আলোচনা করি। আই ভিসাটা হলো, আপনারা জানেন যে জার্নালিস্টরা, ফরেন জার্নালিস্টরা আমেরিকায় এসে তারা তাদের জার্নালিজম কন্টিনিউ করতে পারে। এবং আহ, এই সপ্তাহখানেক আগে একটা নতুন ফাইনাল রুল ঘোষণা করছে। তার আগ পর্যন্ত এটা ছিল 1 বছরের জন্য দিত, কিন্তু ডিউরেশন অফ স্ট্যাটাস মানে হলো আপনি এখানে এসে যতদিন পর্যন্ত ইচ্ছা এটিকে রিনিউ করতে পারবেন। এবং রিনিউ করার জন্য কিছুই না, শুধুমাত্র আপনার যে এমপ্লয়ার, যে প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করছেন, তার কাছ থেকে আপনি একটা চিঠি আনলেই হয়ে যেত যে আহ, সে এখানে কাজ করছে। কিন্তু এই নতুন ফাইনাল রুলে যেটা ঘোষণা করা হয়েছে যে 240 দিনের জন্য ভিসা দেওয়া হবে, নট 1 ইয়ার। এবং ডিউরেশন অফ স্ট্যাটাসটা থাকছে না। এবং 240 দিন মানে হলো 8 মাস, সহজে বোঝার জন্য। 8 মাসের জন্য ভিসা দেওয়া হবে। কোনো কোনো দেশের জন্য আবার স্পেশাল আরো শর্ট টাইম আছে, চায়না এবং আরো কয়েকটা দেশের জন্য শর্ট টাইম আছে, বাট ওইটা যেহেতু আমরা যেহেতু বাংলাদেশি ফোকাস করছি, যে আপনাদের জন্য 8 মাস। কিন্তু সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং সেটা হলো 8 মাস পরে আপনাকে আবার এক্সটেনশন অফ স্টের জন্য আবেদন করতে হবে ইউএসসিআইএস এর কাছে। তো এইটা আমার দৃষ্টিতে এই ফাইনাল রুলটা খুব বেশি দিন থাকবে না। থাকবে না কারণ হলো, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। যে আমেরিকান সরকারের এইটা একটা লিমিটেশন, যে আমেরিকান সরকারগুলি বিশেষ করে রিপাবলিকান পার্টি চায় না যে ফেডারেল সরকারের খরচ বেড়ে যাক। কারণ দিন শেষে খরচের টাকা তো আসে জনগণের ট্যাক্সের কাছ থেকে, কাজে তারা যত কম টাকা খরচ করতে পারে তত ভালো। এখন এই যে 8 মাস পরে যে ইউএসসিআইএস এর কাছে এক্সটেনশন অফ স্টের জন্য আবেদন করা হবে, ইউএসসিআইএস এর একজন অফিসারকে তো এটা স্টাডি করতে হবে, দেখতে হবে, দেখে টেকে অ্যাপ্রুভাল ডিনায়াল কিছু একটা দিতে হবে। তো এই যে একজন অফিসার কাজ করবে, এবং আপনি চিন্তা করেন আমেরিকায় কিন্তু ফরেন জার্নালিস্ট প্রচুর, মানে হাজার হাজার, বলতে গেলে লাখ লাখ ফরেন জার্নালিস্ট। এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি ইউএসসিআইএস এর কাছে যায়, ইউএসসিআইএস এর খরচ বেড়ে যাবে। কাজে আমার প্রেডিকশন হলো এই ফাইনাল রুলগুলি বেশি দিন থাকবে না। ইদার খরচের কারণে হোক, বা অন্য কোনো কোর্টে ডিনাই করে দিচ্ছে, বা অন্য কোনো ভাবে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এখন যারা নতুন করে আই ভিসা আসবে, বা এমনকি পুরনো যারা আই ভিসা অলরেডি আছে, তাদের তো এটা অটোমেটিক ট্রানজিশন হবে। 8 মাস, 8 মাসের ভিসা, এবং এরপরে ইউএসসিএস এর কাছে আবেদন করতে হবে। তো এটা একটু রেস্ট্রিকশন, যদিও আমার আমার প্রেডিকশন এই রেস্ট্রিকশন বেশি দিন টিকবে না। আরেকটা খুব কমন ক্যাটাগরি আছে, EB1A। আপনারা নিশ্চয়ই এটার নাম শুনেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি তারা EB1A ক্যাটাগরিতে আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে এসেছে, এবং এটাকে কথ্য ভাষায় আইনস্টাইন ভিসা বলা হয়। কারণ হলো, অনেকে বলে যে আলবার্ট আইনস্টাইন উনি যখন আমেরিকায় আসে তখন EB1A ভিসার মাধ্যমে এসেছিল। আমি জানি না এর কতটুকু সত্য মিথ্যা, কারণ কে কিভাবে আমেরিকায় আসছে এটা আসলে পাবলিক ইনফরমেশন না, এটা জানা যায় না। কাজী, তবে আরেকটা কারণে অনেকে বলে, কারণ EB1 এটা খুবই প্রেস্টিজিয়াস। এটা হলো মানে যতগুলি ক্যাটাগরি আছে সবচেয়ে হাই কোয়ালিফাইড লোকজন EB1 এর মাধ্যমে আসে, নোবেল লরিয়েট বা এই টাইপের ব্যক্তিরা। এবং বাংলাদেশ থেকে প্রচুর জার্নালিস্ট, আমার পরিচিতই অনেক, আমাদের অনেক ক্লায়েন্ট আছে। আমি স্বাভাবিকভাবে নাম বলতে পারি না, আমাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটির কারণে নাম বা কোনো ধরনের আইডেন্টিফাইং ইনফরমেশন দেওয়া যাবে না। কিন্তু EB1A এর আওতায় অনেকেই বাংলাদেশ থেকে আমেরিকায় আসে। এবং EB1 এর একটা মেজর রিকোয়ারমেন্ট হলো একটা অ্যাওয়ার্ড থাকতে হয়। আম, সেই অ্যাওয়ার্ডটা একটা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড অ্যাওয়ার্ড হইতে হবে। কিন্তু অ্যাওয়ার্ড মাত্র একটা ক্রাইটেরিয়া, এরকম টোটাল 10টা ক্রাইটেরিয়া আছে। এর ভিতরে যদি কেউ 3টা ক্রাইটেরিয়া মিট করে, তাহলে তারা আমেরিকা আসতে পারবে। আহ, কিন্তু আমরা আমাদের ল ফার্মের পক্ষ থেকে বলি, আপনি 5টা ক্রাইটেরিয়া মিট করার পরে আপনি আবেদন করবেন। কারণ হলো, অনেক সময় দেখা যায় যে ধরেন আমরা বলছি যে আপনি ধরেন অ্যাওয়ার্ড, আপনি হয়তো একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আমরা বললাম যে আপনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ইউএসসিএস এর যিনি অফিসার, যিনি কেসটা স্টাডি করেছে, সে বলছেন না, এটা আসলে ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা মিট করছে না। এখন তারা যখন একটা ক্যান্সেল করে দেয়, দুইটা ক্যান্সেল করে দেয়, দুইটা ক্যান্সেল করলেও যাতে অ্যাটলিস্ট 3টা থাকে, এই জন্য আমি 5টা ক্রাইটেরিয়া মিট করার পরে
আবেদন করতে বলি। আহ, এ- কিন্তু অনেকেই আছে একেবারে 3টা হওয়ার পরেও আবেদন করে এবং হয়ে যায়, হয় না যে না তা না। আম, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে লয়ের দুনিয়ায় এভিডেন্স ছাড়া অন্য কোনো কিছুর কোনো দাম নাই। ধরেন আপনি একজন দুনিয়ার শ্রেষ্ঠ জার্নালিস্ট বা শ্রেষ্ঠ খেলোয়াড় বা শ্রেষ্ঠ কিছু একটা, কিন্তু আপনার যদি সেটার পক্ষে কাগজপত্র না থাকে, তাহলে সেইটা আইনের চোখে এক্সিস্ট করে না। তো এই এভিডেন্স গুলি অনেকেই দেখা যায় যে ধরেন এআই জেনারেট করে দেয়, বা অনেকে হয়তো অন্য কেউ তৈরি করে দিচ্ছে। তো এগুলি সাময়িক হয়তো একটা দুইটা কেস এরকম অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু আমি এটা স্ট্রংলি ডিসকারেজ করবো সবাইকে। কারণ হলো যে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করছেন সেই ডকুমেন্ট কিন্তু আমেরিকান সরকারের কাছে থেকে যাচ্ছে। এখন আজ হোক কাল হোক, যে কোনো কারণেই হোক, এই ফাইলটা যদি সামনে চলে আসে এবং ধরেন এখন থেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরেও যদি প্রমাণ হয় যে এটা একটা ফেক ডকুমেন্ট, ফেক ইনফরমেশন, এইটার নেগেটিভ কনসিকুয়েন্স আছে। আপনারা জানেন, আপনার জার্নালিস্ট, আপনারা জানবেন যে ধরেন, যেমন ধরেন এই যে গত মাস দুয়েক আগে ইরানিয়ান একজন ভদ্রমহিলা, উনি অ্যাসাইলাম আবেদন করেছিল, ওনার অ্যাসাইলাম আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। পরে দেখা গেছে যে ওনার কেসটা ভুল তথ্য ছিল, পরে ওনার গ্রিন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তো এরকম বাতিল হয়। কাজে আমার সাজেশন হলো যে একটু সময় নিয়ে, ধীরে সুস্থে ভালোভাবে প্রিপারেশন নিয়ে, সব অথেন্টিক ইনফরমেশন এবং ডকুমেন্ট দিয়ে আবেদন করা উচিত। ইবি 1টা একটা ভালো ক্যাটাগরি জার্নালিস্টদের জন্য বাংলাদেশে, বাট আমার মনে হয় প্রিপারেশন নিয়ে ভালো করে আবেদন করা উচিত। কেউ যদি আপনাদেরকে বলে আর আপনি টেনশন নিয়ে না, আমি সব করে দিচ্ছি, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ গুড গুড থিং টু টেক। এটা একটু কনসিডার করতে হবে। আর ইবি 1-এর যে অন্য 9টা ক্রাইটেরিয়া, একটা তো হচ্ছে অ্যাওয়ার্ড, বাকি 9টা ক্রাইটেরিয়া আমি একটু সংক্ষেপে বলে যাই, তারপরে ও 1 নিয়ে একটু আলোচনা করে আমরা কোশ্চেন আনসারে চলে যাবো। আমি জানি আপনারা অনেকে ব্যস্ত আছেন, এবং আমি চাই যে আসলে কোশ্চেন আনসারটা একটু বেশি ইন্টারাক্টিভ হোক, তাহলে আমাদের জন্য আলোচনাটা সহজ হবে। অ্যাওয়ার্ড ছাড়া সেকেন্ড যে বিষয় সেটা হলো যে আপনাকে নিয়ে পাবলিকেশন। মানে ধরেন আপনি একজন ভালো জার্নালিস্ট, আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেইটা নিয়ে নিউজ পেপারে পাবলিকেশন যদি থাকে, টেলিভিশনে যদি শো থাকে, রেডিওতে যদি কিছু হয়, এমনকি খুব নাম করা ইউটিউব চ্যানেলেও যদি কোনো হয়, শো হয়, সেটাকে আমরা দেখাতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোনো ভিডিও কন্টেন্ট সাবমিট করতে পারি না। তো এই জন্য অনেক সময় যদি ধরেন ইউটিউবের একটা ভিডিও যদি হয়, তো আমরা ওইটাকে একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে নিচে যে সাবস্ক্রাইবারের সংখ্যা, ভিউ এর সংখ্যা, এটাকে হাইলাইট করে দিই যে এটা একটা খুব ফেমাস, এটা মিলিয়ন্স অফ ভিউ হয়েছে, এরকম দেওয়া যেতে পারে। কিন্তু ভিডিও সাবমিট করা যায় না, ডিভিডি বা থাম্ব ড্রাইভে কোনো কিছু দেওয়া যায় না। কাজে আপনাকে নিয়ে লেখালেখি, আপনাকে নিয়ে প্রকাশনা, এটা হলো সেকেন্ড। থার্ড হলো আপনার লেখালেখি। আপনি হয়তো এই বিষয়ে কোনো একটি বই লিখেছেন, বা কোনো একটা পিয়ার রিভিউড জার্নাল পাবলিশ করেছেন, ক্রিটিক্যালি অ্যাক্লেইমড জার্নাল পাবলিশ করেছেন, আম, যে কোনো ধরনের পাবলিকেশন আপনার দ্বারা, এটা হলো থার্ড। ফোর্থ হলো জাজমেন্ট। এই রিলেটেড কোনো একটা কম্পিটিশনে আপনাকে জাজ হিসেবে ইনভাইট করা হয়েছিল, যেমন ধরেন এমন হতে পারে যে শিশুদের জার্নালিজম, বা কোন একটা জেলা পর্যায়ের জার্নালিজম, বা এরকম কোন একটা জায়গায় আপনাকে জাজ হিসেবে ইনভাইট করা হয়েছিল। আপনি ইদার অ্যাজ এ পার্সন অথবা একটা গ্রুপ হয়ে জাজ করেছিলেন, সেটার প্রমাণ থাকতে হবে। আরেকটা হলো যে আপনি এই বিষয়ে হাই স্যালারি অর্জন করেন। এখন হাই স্যালারি একটা মান্থলি স্যালারি হতে পারে, অথবা এমন হতে পারে যে আপনি হয়তো কোনো একটা ফেলোশিপ পেয়েছেন কোন একটা বড় দেশ থেকে, ধরেন জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, বা ইউরোপিয়ান ইউনিয়ন, বা অন্য কোথাও থেকে পেয়েছেন, ওইটাকে আমরা দেখাইতে পারি। ইন জেনারেল স্যালারিটা বাংলাদেশ থেকে এস্টাবলিশ করা কঠিন, কারণ বাংলাদেশে এত ভালো স্যালারি আসলে দেয় না। কাজে এটা হয়তো অধিকাংশ যারা বাংলাদেশে যারা ইবি 1 অ্যাপ্লিকেন্ট, তাদের স্যালারিটা আসলে আমরা খুব একটা শো করতে পারি না, আনলেস ক্রিকেটার বা ওই লেভেলের হইলে, যারা ইন্টারন্যাশনালি স্যালারি পায় তাদেরটা দেখানো যায়। বাংলাদেশ এটা আসলে খুব বেশি কোয়ালিফাই করে না। আরেকটা হলো যে আপনি এমন একটা অর্গানাইজেশনের সদস্য, যে অর্গানাইজেশনের সদস্য বাই ইটসেলফ প্রেস্টিজিয়াস, এটা চাইলেই সদস্য হওয়া যায় না। এটা আম, মানে একটা কোন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে, এবং সেই ক্রাইটেরিয়া গুলো কঠিন ক্রাইটেরিয়া, এটা ফুলফিল করে আপনি সেই ক্লাবের সদস্য হয়েছেন বা সেই অর্গানাইজেশনের মেম্বার হয়েছেন। এইটা একটা। আরেকটা হলো আপনি কোন একটা সংগঠনে বা প্রতিষ্ঠানে আপনি লিডিং অর ক্রিটিক্যাল রোল প্লে করেছেন ওই রিলেটেড। যেমন ধরেন আপনি কোন একটা সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন, এবং শুধু প্রেসিডেন্ট থাকলে হবে না, প্রেসিডেন্ট থাকা অবস্থায় আপনি এমন কিছু ফান্ডামেন্টাল পরিবর্তন এনেছেন, এমন কোনো কাজ করেছেন যেটা ওই সংগঠনের বা ওই প্রফেশনের কোয়ালিটি বৃদ্ধিতে বা ভালো কিছু হতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরেকটা হলো যে অরিজিনাল কন্ট্রিবিউশন, এটা অনেকটা ক্যাচ অল টাইপের, যে সবকিছু মিলায় একটা অরিজিনাল কন্ট্রিবিউশন। আপনি ধরেন আপনি একজন জার্নালিস্ট হিসেবে আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার, দীর্ঘদিনের অ্যাচিভমেন্ট সবকিছু মিলায় আপনি একটা অরিজিনাল কন্ট্রিবিউশন আছে। আরেকটা হলো যে আপনার কাজটা কোনো একটা বড় জায়গায় ডিসপ্লে হয়েছে। তো এইটা জার্নালিস্টদের পক্ষে মিট করা একটু কঠিন হয় অনেক সময়, আনলেস ধরেন আপনি হয়তো একটা রিপোর্ট লিখেছিলেন যেটা হয়তো আল জাজিরা বা সিএনএন বা বিবিসি বা ফক্স এসব জায়গায় হয়তো দেখানো হয়েছে। এটা হইলে হইতে পারে, অনেক সময় হয় না, দ্যাটস ফাইন। আম, আর একটা হলো যে আপনার পিআর দ্বারা রিকগনাইজড হওয়া, যে ধরেন আপনি রিকমেন্ডেশন লেটার নিতে হবে অ্যাটলিস্ট 5-6টা, ভালো 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 হাই প্রোফাইল মানুষদের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে পারলে এটার অ্যাপ্রুভালের চান্স বেড়ে যায়। তো এই 10টার ভিতরে 5টা মিট করলে আমি বলি যে আপনি কোয়ালিফাইড। তো আমি সাধারণত সবাইকে যেটা বলি যে আপনি একটু সময় নেন, সময় নিয়ে ধীরে সুস্থে প্রিপারেশন নিয়ে তারপর আবেদন করেন, মানে একটু সময় দেন। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের সাথে কাজ করা শুরু করার পরে তাদেরকে আর পাওয়া যায় না। তারা চিন্তা করে যে আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু আপনাদেরকে করি। অনেক সময় দেখা যায় যে ধরেন একজন আমাদেরকে এর সাথে কাজ করা শুরু করলো, বললো ভাই আপনি তো লয়ার, আপনি সবকিছু করে দেন। তো লয়ারের কাজ কিন্তু সবকিছু করে দেওয়া না। লয়ারের একেবারে বাংলায় উকিল, ইংলিশে বলে অ্যাডভোকেট। আমি আপনার পক্ষের একজন অ্যাডভোকেট, সেটা সরকারের কাছে যাই, সেটা কোর্টে যাই, সেটা যেখানে যাই বা কোনো একটা নেগোসিয়েশনে যাই, আমি হলাম আপনার পক্ষের অ্যাডভোকেট। ইট ইজ ইয়োর কেস। এই বিষয়টা একটা আমাদেরকে মানে একেবারে মাথায় রাখতে হবে, যে ইট ইজ ইয়োর কেস। আপনার কেসটাকে আমি সাজায় গোছায় সুন্দর করে প্রেজেন্ট করতেছি, এটাই আমার কাজ। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে কাজ করা শুরু করার পরে তাদেরকে আর সহজে পাওয়া যায় না। তো আমি চাই যে আপনারা একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, কারণ দিন শেষে আল বি ভেরি অনেস্ট, যেটা আমি শুরুতে বললাম যে আমি বাংলাদেশের জার্নালিস্ট ছিলাম, বাংলাদেশে পড়াশোনা করছি, আমার জন্ম বড় হওয়া সবই বাংলাদেশে। আমেরিকায় আসাটা আমার জীবনের অন্যতম বড় একটা ঘটনা, আমার জীবনটাকে একেবারে পাল্টে দিয়েছে। টাকা পয়সার দিক থেকে, সম্মানের দিক থেকে, আমার সন্তানের ভবিষ্যতের দিক থেকে, সব দিক থেকে। কাজেই এত বড় একটা চেঞ্জ যেহেতু আমাদের জীবনে আসবে এই প্রসেসের মাধ্যমে, কাজে এটাকে যদি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো করে করি, এটা আমাদের সবার জন্যই ভালো আর কি। তো এই জন্য আমি বলি যে আপনারা যখন কাজ করা শুরু করবেন একটু সময় নিয়ে প্রিপারেশন নিয়ে অ্যাটেনশন দিয়ে কাজটা করলে কাজটা ভালো হয় আর কি। এবার আমি চলে যাচ্ছি ও ওয়ান নিয়ে খুবই শর্ট একটা কথা বলে তারপর আমরা কোশ্চেন আনসারে চলে যাব। ও ওয়ান মূলত এমপ্লয়ার স্পন্সার্ড একটি ক্যাটাগরি, মানে হলো ও ওয়ানের জন্য আপনাকে আমেরিকায় একজন এমপ্লয়ার থাকতে হবে, একজন চাকরিদাতা থাকতে হবে। সেটা প্রতিষ্ঠান হলে চাকরি, অথবা এজেন্টও হইতে পারে। অনেক প্রফেশনের ক্ষেত্রে, যেমন ধরেন যারা ফ্যাশন মডেল বা যারা খেলোয়াড়, তাদের হয়তো এমপ্লয়ার থাকে না, তাদের থাকে এজেন্ট। ইদার ওয়ে একটা এজেন্ট থাকতে হবে অথবা এমপ্লয়ার থাকতে হবে, এবং তারা মূলত স্পন্সর করবে। এটা একটু টাফ হয়ে যায় অনেক সময়, কিন্তু এইটার আবার একটা ছোট বাইপাস আছে। সেটা হলো যে ধরেন আপনি কিন্তু বাংলাদেশে বসে আমেরিকা একটি প্রতিষ্ঠান চালু করতে পারবেন, এটা কিন্তু খুব সহজ। এটা অনেকে জানে না, যে আমেরিকায় কিন্তু বিজনেস করা লিটারালি পৃথিবীর সবচেয়ে সহজ, মানে অন্য দেশের তুলনায় আর কি। যেমন আমার নিজের ব্যবসা আছে, পর্তুগালে আছে, দুবাইতে আছে, বাংলাদেশে আমাদের রেজিস্টার্ড বিজনেস আছে। এই সব জায়গায় বিজনেস, ঘানায় আমাদের রেজিস্টার্ড বিজনেস আছে। এই সব দেশ করতে গিয়ে আমার কাছে, আমার যেটা অভিজ্ঞতা, আমেরিকায় বিজনেস করা লিটারালি খুবই সহজ। তো ধরেন আপনি বাংলাদেশে বসে আমেরিকা একটা প্রতিষ্ঠান শুরু করলেন, তবে সেই প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করে ও ওয়ানে নিয়ে আসতে পারবে। এখন আপনি বলতে পারেন ভাই আপনি যত সহজে বললেন বিষয়টা কি এত সহজ? না, এত সহজ না, একটু কঠিন, কিন্তু পসিবল। এবং অনেকে আসে, এবং বিশেষ করে ইন্ডিয়া, চায়না, যে দেশগুলো একটু জার্মানি, এই সকল দেশের অনেক জার্নালিস্ট বা অনেক প্রফেশনাল তারা এখানে বিজনেস ওপেন করে, বা নিজের বিজনেস দিয়ে নিজেকে স্পন্সর করে চলে আসে। তখন যেটা হয় যে পুরো জিনিসটা আপনার কন্ট্রোলে থাকতেছে, আপনার হাতে থাকতেছে, ইটস গুড ফর ইউ। তো ও ওয়ানটা অনেকটা ইবি 1-এর মতোই। ও ওয়ানেও আমাদেরকে দেখাইতে হয় যে আপনি একজন এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি পার্সন, কিন্তু ও ওয়ানের অ্যাপ্রুভালটা অনেক সহজ। কারণ হলো ও ওয়ান কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিচ্ছে না। আচ্ছা, এখানে একটা বলে রাখি যে আই ভিসা এবং ও ওয়ান এই দুইটা হলো মূলত নন ইমিগ্রেন্ট, মানে আপনি এখানে আসবেন একটা নির্দিষ্ট কাজ করে তারপরে চলে যাবেন। আর ইবি 1টা হলো গ্রিন কার্ড, আপনাকে সরাসরি গ্রিন কার্ড দিচ্ছে। তো ও ওয়ানটা আপনাকে গ্রিন কার্ড যেহেতু দিচ্ছে না, কাজেই কম্পারেটিভলি ডিমান্ডটা একটু কম থাকে আর কি। তো এই ছিল আমাদের শর্ট প্রেজেন্টেশন সব বিষয়ে। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর আমি আপনাদের ভাই, আপনাদেরই একজন। আমি এখনো জার্নালিস্ট মনে করি নিজেকে।
এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমার জার্নালিজম এক্সপিরিয়েন্স, আমি ডিবেট করতাম, আমি ঢাকা ভার্সিটিতে, তারপরে নটরডেম কলেজে, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি ডিবেট করতাম। এগুলি কিন্তু উকিল হিসেবে আমাকে খুব কাজে দেয়, এবং আমি প্রত্যেকটা মুহূর্তে এখনো থ্যাঙ্কফুল। থ্যাঙ্কফুল গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি, যে সেই যে 2004 সালে আমাকে একটা সুযোগ দিয়েছিল, এটা আমার জীবন পাল্টে দিয়েছে। আমার ডিবেট, আমি থিয়েটারেও কিছুদিন কাজ করেছি, থিয়েটারের এক্সপিরিয়েন্স সবকিছু আমাকে খুব হেল্প করে। তো থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, ঢাকায় আপনার যদি প্রশ্ন থাকে শুরু করতে পারেন, আমি বলি। ঢাকায় আমাদের অফিস আছে কাউরান বাজারে, বসুন্ধরা সিটির পাশেই ইউটিসি বিল্ডিং। ইউটিসি বিল্ডিং এর 11 তলার উপরে আমাদের অফিস। আপনারা আসতে পারেন। বাংলাদেশের যে অফিস টাইম, রবি থেকে বৃহস্পতিবার সকাল বোধহয় 10টা থেকে 6টা এরকম। আর আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছুই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা আপনাদেরকেও ইমেল করে পাঠিয়ে দিব। যে কোনো বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব। একটা জিনিস আমি সবসময় ফলো করি, সেটা হলো সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা। কারণ দিন শেষে আমরা যেহেতু এমন একটা প্রফেশনে আছি যেখানে সরাসরি ক্লায়েন্ট এন্ডিং প্রফেশন, মানে ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করি আমরা। এই জাতীয় প্রফেশনে থেকে আম, সততা এবং নিষ্ঠা না থাকলে খুব বেশি দিন থাকা যায় না, খুব বেশি দিন কাজ করা যায় না। আমি চাই যে দীর্ঘদিন আহ, মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, স্বীকৃতি নিয়ে এই এই প্রফেশনে থাকতে। কাজে আমি চেষ্টা করি সর্বোচ্চ সততা নিষ্ঠার সঙ্গে কাজ করতে। টুকটাক ভুলভ্রান্তি হতে পারে, হয়তো কাজের চাপে হয়তো অনেক সময় অনেকের ফোন ধরতে পারি না, বা অন্য কোনো রেসপন্স করতে পারি না, অনেক ইভেন্টে যেতে পারি না, বাট আই ট্রাই মাই বেস্ট। তো আপনার একটা বিষয় নিশ্চিন্ত থাকবেন যে আমাদের কাছে যদি কখনো আসেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আহ ভালোভাবে সাপোর্ট দিতে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আরেকটা বিষয় হলো যে এই অনুষ্ঠানটা রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিংটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা পরবর্তীতে ডেফিনেটলি শুনতে পারবেন। এবং বিশেষ করে যখন কোনো নিউজ হয়, ধরেন হঠাৎ করে কোনো একটা ঘোষণা দিল আমেরিকান সরকার বা কোথা থেকে, ইমিগ্রেশন রিলেটেড, আপনাদের যদি কোনো ফিডব্যাক দরকার হয়, কোনো একটা এক্সপার্ট ওপিনিয়ন দরকার হয়, প্লিজ আমাদেরকে জানাবেন। আমার সঙ্গে অনেকেরই ভালো যোগাযোগ আছে, অনেকেই আমার সঙ্গে কথা বলে। তারপরে যেমন এই এখন থেকে 2 দিন আগে, 2 দিন, 3-4 দিন আগে বিবিসি বাংলা থেকে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল। আমি জানি না পরে তারা কি প্রচার করতে পারছে নাকি, কারণ দেরি হয়ে গেছিল। মানে ওনারা যে সময় চাচ্ছিল ওই সময় আবার আমি কোর্টে, এবং কোর্টে বিষয়ে তো কথা বলা যায় না, আপনারা জানেন। তা আমি কোর্ট থেকে বের হয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছিল। তো যে কোনো সময় আপনাদের কিছু লাগলে জানাবেন।